বেস্ট মিউচুয়াল ফান্ডস কোনটা, নেক্সট 5 বছরে কোন স্টক ভালো পারফর্ম করবে, এটা তো আমরা সবাই জানতে চাই, কারণ আমরা সবাই নিজের টাকা তাড়াতাড়ি গ্রো করাতে চাই। কিন্তু এটা অনেক কম মানুষই ভাবে ইউ আর জাস্ট one emergency away from going bankrupt. As per latest report, 71% of people যারা কোম্পানিজে কাজ করছে এমপ্লয়েড, তারা কিন্তু নিজের হসপিটালের কস্ট নিজের পকেট থেকে দিচ্ছে। তো তাদেরই যদি কোনো রকমভাবে তাদের বা তাদের ফ্যামিলি মেম্বারের কারোর যদি হসপিটালাইজেশন হয় আর সেটা যদি একটু লম্বা টাইমের জন্য টেনে গেল, তাহলে 70% অফ এমপ্লয়িজ মানে তাদের পুরো সেভিংস বেরিয়ে যাবে অ্যান্ড লিভিং দেম ব্যাংক্রাফট। এটা তো গেল শুধু হসপিটালাইজেশনের কথা, এটা ছাড়াও আরও অনেক রকমের এমার্জেন্সিস হতেই পারে। যেমন ধরুন আপনার গাড়ি খারাপ হয়ে গেল, আপনার চাকরি চলে গেল, বাড়িতে একটা আনএক্সপেক্টেড কোনো রিপেয়ারিংয়ের কাজ করাতে হলো, বা ধরুন আপনার কোনো রকম লিগাল ইস্যুস হলো, বা আপনার কোনো পার্সোনাল এমার্জেন্সিস হলো। এর মধ্যে কিন্তু যে কোনো সময় যা কারোর সাথে যা কিছু হতে পারে। যদি এরকম কোনো এমার্জেন্সির জন্য আপনাদের প্ল্যান করা নেই, তো মেজরিটি অফ দ্য ইন্ডিয়ানস যে কোনো সময় কিন্তু ব্যাংক্রাফট হতে পারে। আমার পার্সোনালি এরকম আনসার্টেনিটিতে থাকতে কিন্তু খুব ভয় হয়। এবার এখানে কিন্তু অনেক ভিউয়ার্সরা বলতেই পারে যে মেডিকেল এমার্জেন্সির জন্য তো হেলথ ইন্স্যুরেন্স আছেই, আপনারাই তো সাজেস্ট করেছিলেন, বাট হোয়াট অ্যাবাউট আদার এমার্জেন্সিস যেটা নিয়ে আমরা এক্ষুনি ডিসকাস করলাম, সেটার জন্য তো কোনো রকম ইন্স্যুরেন্স নেই, রাইট? তো এই জন্যই এটা এখন খুব বেশি ইম্পর্টেন্ট যে আপনি আপনার একটা এমার্জেন্সি ফান্ড বিল্ড করবেন। ইয়োর ওন এমার্জেন্সি ফান্ড শুড বি দ্য ফার্স্ট স্টেপ অফ ইয়োর ফিনান্সিয়াল জার্নি। আর এই জন্যই এই ভিডিওটির নাম দেওয়া হয়েছে ফিনান্সিয়াল প্ল্যানিং 101। তো বিফোর আস্কিং যে কোন মিউচুয়াল ফান্ডসটা ভালো হবে, কোন স্টকে ইনভেস্ট করা উচিত, আপনাদের আসলেই জিজ্ঞাসা করা উচিত যে হাউ টু বিল্ড অ্যান এমার্জেন্সি ফান্ডস। আমার মনে হয় এমার্জেন্সি ফান্ড কেন বানানো দরকার এটার জন্য আমি আপনাদেরকে কনভিন্স করেই ফেলেছি, কিন্তু এই এমার্জেন্সি ফান্ড কিভাবে বানাবো, এক্স্যাক্টলি কত বড় হতে হবে, অ্যান্ড এক্স্যাক্টলি এই এমার্জেন্সি ফান্ডকে আমরা কোথায় রাখবো, এই সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা এই ভিডিওতেই জানবো। গাইজ, এই এমার্জেন্সি ফান্ড কি হয় আর কেন এটা হওয়া দরকার সেটা তো বোঝা গেল, কিন্তু এই এমার্জেন্সি ফান্ড কত বড় হওয়া উচিত? বন্ধুরা দেখো, এক্সপার্টের কথা অনুযায়ী আপনার 6 মাসের খরচ যতটা, ততটা এমার্জেন্সি ফান্ড আপনার জন্য এনাফ। মানে ধরুন আপনার মাসের খরচা 25,000 ইন্টু 6 মানে 1.5 লাখ টাকা একটা এমার্জেন্সি ফান্ড আপনার জন্য মোর দ্যান এনাফ। বাট সামহাউ I don't subscribe to this theory. আমার মনে হয় প্রথমত এই অ্যান্সারটা মিসলিডিং, আর দ্বিতীয়ত অনেক নুয়ান্সেস মিসিং আছে। তো জাস্ট লেট মি এক্সপ্লেন ইট টু ইউ। গাইজ, আমার মতে এমার্জেন্সি ফান্ড হলো একটা পার্সোনাল ফাইন্যান্সের বেসিক টপিক, আর এই জন্যই কিন্তু এটা পার্সোনাল ফাইন্যান্সের আন্ডারে আসে, কারণ এটা সব মানুষের জন্যই পার্সোনাল। তাই এটা কিন্তু সবার জন্য কিন্তু আলাদা আলাদা হবে। তাই সবার জন্য কিন্তু এই এমার্জেন্সি ফান্ডের অ্যামাউন্টটাও আলাদা হবে। কারোর জন্য 6 মাসের খরচ, কারোর জন্য 12 মাসের খরচ, কারোর জন্য আবার 18 মাসের খরচ। গাইজ, এবার তাহলে কথা হচ্ছে যে আমরা এই অ্যামাউন্টটা ডিসাইড কিভাবে করব। এটার সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে যতটা অ্যামাউন্টে আপনার বা আপনার ফ্যামিলির একটা পিস অফ মাইন্ড আসবে, ততটা আপনি অ্যামাউন্টের কিন্তু একটা এমার্জেন্সি ফান্ড করতে পারেন। আমার পার্সোনালি সেটা 6 মান্থে আসবে না, এটা মনে হতেই পারে হয়তো আমি বেশি কনজারভেটিভ, তাই আমার কমপক্ষে 12 মাসের ফান্ড হলে আমার একটু শান্তি আসবে। এবার কিন্তু এখানেও একটা নুয়ান্সেস আছে যেটা কিন্তু অনেক এক্সপার্টরাই মিস করে দেয়। মানে আপনি যদি ধরুন আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট আছে সেটা দিয়ে ডিরেক্ট মানে আপনার যে খরচ সেটার যদি ক্যালকুলেশন করেন মানে 6 মাস, 12 মাস বা 18 মাস দিয়ে, তাহলে আপনি একটা আনরিয়ালিস্টিক নাম্বার পাবেন। লেট মি এক্সপ্লেইন দিস উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল। ধরে নিন আপনার 1 মাসের খরচা হচ্ছে 50,000। এবার এই 50,000 হচ্ছে ইনক্লুডেড এভরিথিং। এবার এটা করবেন না যে এই 50,000 দিয়ে আপনি 12 মাসের হিসেব করলেন, তো একটা 6 লাখের একটা অ্যামাউন্ট বেরোলো, তো সেই 6 লাখের একটা আপনাকে এমার্জেন্সি ফান্ড বানাতে হবে। ধরুন যদি আপনি এখন কোনো কোম্পানিতে একটা চাকরি করছেন যেখানে আপনি একটা মান্থলি বেসিসে ফিক্স স্যালারি পাচ্ছেন, তো আই এম শিওর যে আপনি আরও অনেক বাড়তি খরচাও করছেন। যেমন ধরুন মুভি দেখতে যাওয়া, আপনি কোনো ট্রিপে গেলেন, কোনো এক্সপেন্সিভ রেস্টুরেন্টে খেতে গেলেন, বা আপনি শপিংয়ে গেলেন, এই সব কিছু খরচাও কিন্তু আপনি করছেন। আর যেটা করা উচিত, মানে আপনি যদি টাকা কামাচ্ছেন আপনার ডেফিনেটলি উচিত একটু এনজয়মেন্ট করা। কিন্তু ইন কেস অফ এমার্জেন্সি, ধরুন আপনার চাকরি চলে গেল বা বাড়িতে কোনো এমার্জেন্সি হলো, তখন কিন্তু আপনি এই বাদবাকি যে বাড়তি খরচা আছে সেগুলো করবেন না। তখন যে আপনার যে বেসিক এক্সপেন্সেস আছে সেইগুলোই আপনি করবেন। আর আমার সাজেশন আপনাদের এটাই যে আপনার যে এমার্জেন্সি ফান্ড হবে সেটা সবসময় এই যে আপনার মানে বেসিক এক্সপেন্সেস আছে সেটার বেসিসেই হওয়া উচিত। আর এটাতে কি হবে, আপনার আননেসেসারিলি কোনো অনেক বেশি অ্যামাউন্টের স্ট্রেসও পড়বে না। তাই আপনি যদি মাসে 50,000 খরচ করেন, তাহলে সেখান থেকে আপনার বেসিক এক্সপেন্সেস
30,000 থেকে 35,000-এর মধ্যে থাকবে। মানে ধরে নেওয়া যাক 30,000, তো আপনার যে এই এমার্জেন্সি ফান্ড হবে সেটা 30,000-এর হিসেবে হবে, 50,000-এর নয়। চলো, এটা বোঝা গেল যে কত বড় এমার্জেন্সি ফান্ড বানাতে হবে। বাট এবার প্রশ্ন হলো যে এত বড় এমার্জেন্সি ফান্ড আমরা বানাবো কিভাবে, মানে হোয়াট ইজ দ্য প্ল্যান? গাইজ, এটার সবার প্রথম পয়েন্ট হলো এটার প্ল্যানিং আপনাকে ফার্স্ট বা সেকেন্ড স্যালারি থেকেই কিন্তু স্টার্ট করে দিতে হবে। ফার্স্ট আপনাকে প্ল্যান করতে হবে আপনার ইন্স্যুরেন্সের জন্য, অ্যান্ড সেকেন্ড প্ল্যান আপনাকে করতে হবে হচ্ছে আপনার এই এমার্জেন্সি ফান্ডের জন্য। মিউচুয়াল ফান্ড, এসআইপি, স্টকস এগুলো অনেক পরে আসছে। প্ল্যান করার জন্য আপনার স্যালারি থেকে প্রত্যেক মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করতে পারেন। ফর অ্যান এক্সাম্পল, আপনার স্যালারি যদি 50,000 হয়, ওটা 20% মানে 10,000 আপনি আপনার স্যালারি অ্যাকাউন্টে একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন লাগিয়ে দেবেন যে যখনই আপনার স্যালারি ঢুকবে তখনই ওই 10,000 টাকা অন্য একটা অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। ফর হোয়াট এভার রিজন, যদি আপনার কোনো লোন বা ইএমআই চলছে, তো আপনি প্রথমে সেটাকে প্রায়োরিটাইজ করুন, আর তারপরে যে আপনার অ্যামাউন্টটা বাঁচছে আপনি সেটার ওপর কিন্তু স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন লাগাতে পারেন। গাইজ, এটা তো আমরা বললাম যে আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন লাগিয়ে অ্যামাউন্টটা যেটা আছে সেটা অন্য একটা অ্যাকাউন্টে মুভ করে দিতে হবে। কিন্তু এই অন্য অ্যাকাউন্টটা কি, মানে এই অন্য অ্যাকাউন্টটা কোন অ্যাকাউন্ট? এটা কি কোনো সেভিংস অ্যাকাউন্ট, না কোনো এফডি, না কোনো মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করতে হবে? আসলে এই টাকাটা যাবে কোথায়? সবার আগে আপনাকে এটা বুঝতে হবে যে এমার্জেন্সি ফান্ডস আছে, এটার মধ্যে এই তিনটে জিনিস হওয়া খুব দরকার। দিস ফান্ড শুড নট বি ভলিটাইল, মানে এই যে অ্যামাউন্টটা আছে এটা স্টেবল হতে হবে, মানে আপনার যখনই টাকার দরকার পড়বে সেই টাকাটা যেন অ্যাভেলেবল হয়। দিস ফান্ড শুড বি ইমিডিয়েটলি অ্যাভেলেবল। এখানে কিওয়ার্ডটা কিন্তু মনে রাখবেন, ইমিডিয়েটলি। মানে যদি আজকে টাকা চাই মানে আজকেই দিতে হবে, এই রকম নয় যে আপনি কোনো কারোর কাছে গেলেন আর সেখানে আপনাকে বললো যে 2 দিন পর আসতে। এখন মানে এখনই চাই। দিস ফান্ড শুড অ্যাটলিস্ট বিট ইনফ্লেশন। মানে ধরুন আপনি একটা 3 লাখের ফান্ড রেডি করে নিলেন, এবার এই 3 লাখ ধরুন আপনি 10 বছর কোনো রকম কিছুতে ব্যবহার করলেন না। এবার 10 বছর পর কোনো দরকারের যখন আপনি এটা ইউটিলাইজ করতে গেলেন তখন গিয়ে আপনি দেখলেন যে এই ইনফ্লেশনের জন্য আপনার এই 3 লাখের ভ্যালিউ 1.5 লাখের হয়ে গেছে, এটা যেন না হয়। এবার এই কনটেক্সটের সাথে দেখি চলুন যে এমার্জেন্সি ফান্ডের জন্য কোন অপশনটা বেস্ট হবে। গাইজ, এটা তো ক্লিয়ার যে আমরা এখানে কোনো রকম ইকুইডিটি, মিউচুয়াল ফান্ডস বা স্টকের অপশনটা নেব না, কারণ এই দুটো ওয়ে খুবই ভলিটাইল, আর এখানে শর্ট টার্মে এদের যে ভ্যালিউটা আছে এটা খুবই বেশি উপর নিচে হয়, আর আমরা আমাদের ফান্ডের জন্য কিন্তু স্টেবিলিটি চাইছি। তো আমাদের কাছে এখন 3টে অপশন বেঁচে যায়, সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, এফডিআরডি আর হচ্ছে ডেপ্ট ফান্ড। এখানে আমাদের সবার প্রথম পিক হবে কম্বিনেশন অফ সেভিংস অ্যাকাউন্ট অ্যান্ড এফডি। এটাতে কি হবে, আমি সেভিংস অ্যাকাউন্টে স্টেবিলিটি পেয়ে যাবো আর এফডির রিটার্নস পেয়ে যাবো। We can achieve this by enabling auto sweep in our savings account above a criteria threshold, and I would recommend you to have a separate savings account for this purpose, and I would park at least 50% of my money in this option. Next option আসে ডেপ্ট ফান্ডের। এবার দেখো এখানে ডেপ্ট ফান্ডে কমপক্ষে 8-10টা অপশন আছে, আলট্রা লো ডিউরেশন, লিকুইড ফান্ডস এটসেট্রা। এবার এইসব ক্যাটাগরিতে রিস্ক এবং রিওয়ার্ডস আলাদা, বাট সিন্স উই আর বিল্ডিং এমার্জেন্সি ফান্ডস মাই প্রেফারেন্স উড বি লো রিস্ক অ্যান্ড ডিসেন্ট রিটার্নস। এই জন্যই আমি ডেপ্ট রিফান্ডের ক্যাটাগরিতে লিকুইড ফান্ডকে পিক করব। দে হ্যাভ এক্সট্রিমলি লো ভোলাটিলিটি অ্যান্ড আর কারেন্টলি অফারিং রিটার্ন অফ অ্যাবাভ 7%। লিকুইড ফান্ড সেটেলমেন্ট ইজ T1। তো এখানে কি হবে, আমি যদি আজ রিডেমশনের রিকোয়েস্ট দেব তাহলে কিন্তু আমি কাল টাকা পেয়ে যাব, বাট এই ডিউরেশনে কিন্তু আমি আমার ক্রেডিট কার্ডটা কিন্তু ইউজ করতে পারবো। ক্রেডিট কার্ডের অপশনটা কিন্তু অলওয়েজ থাকছে। এবার হয়তো অনেক ভিউয়ার্সদের মাথায় এটাও আসতে পারে যে ওয়াই উই আর সাজেস্টিং লিকুইড ফান্ডস অ্যান্ড এফডি বোথ, মানে লিকুইড ফান্ডে তো এফডির থেকে কম রিটার্নস দিচ্ছে এখন। গাইস, এখন কম রিটার্ন দিচ্ছে, কিন্তু এটা তো নয় যে সারা জীবনই কম রিটার্নস দেবে। যদি 2014-15-তে দেখা যায় তাহলে কিন্তু লিকুইড ফান্ডসে তখন 9 to 10% রিটার্ন দিচ্ছিল, এফডি এর তখন 8% ইন্টারেস্ট ছিল। তো এখন যখন আমরা জানি না যে ফিউচারে কোনটা বেটার অপশন হবে, তো সেটার জন্য ইটস বেটার টু হ্যাভ বোথ অ্যান্ড ডাইভার্সিফাই ইউর পোর্টফোলিও। এখানেও কিন্তু আমি আবার একটা নুয়ান্সেস অ্যাড করবো, যেটা কিন্তু আপনাকে অন্য কোনো এক্সপার্ট বলবে না। যখনই আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করে আমি এই সাজেশনটা দিয়ে থাকি, আপনার যে ফান্ড আছে সেটার মিনিমাম 10 to 20% ক্যাশ বা গোল্ড কয়েনে থাকা উচিত, আর প্রেফারেন্স যদি নেন তাহলে হচ্ছে ক্যাশ। বাট এক সেকেন্ড, ক্যাশে তো আপনি কোনো রিটার্নস পাবেন না, আর গোল্ড কয়েনও কিন্তু রাখা সেফ না। তাহলে কেন আমি এই দুটো ওয়েকে রেকমেন্ড করছি? আমি এই দুটো অপশন এই জন্যই বলছি যে এমার্জেন্সি কিন্তু কোনোদিনও বলে আসে না, আর এই রকম এমার্জেন্সি কিন্তু যখন তখন আসতে পারে।
নেচার অফ এমার্জেন্সি কিন্তু প্রেডিক্ট করা যায় না। তো সেই সময় এরকম হতেই পারে যে আপনার কোনো সাইবার অ্যাটাক হলো, আপনার কম্পিউটার কাজ করা বন্ধ করে দিল, আপনার ফোন খারাপ হয়ে গেল, আপনার এটিএমে কোনো রকম প্রবলেম হলো, নানান কিছুই হতে পারে, রাইট? এইরকম যদি কোনো রকম কোনো কেস হয় তখন কিন্তু এই ক্যাশ আর গোল্ড কয়েন অনেক কাজে দেবে। আমি জানি 99% চান্সেস আছে যে এরকম কিছু হওয়া সম্ভব না, কিন্তু যখন আমরা এমার্জেন্সি ফান্ড নিয়ে কথা বলছি তাহলে কিন্তু আমরা 1%-এরও রিস্ক এখানে নিতে পারি না। We have to be prepared for that 1% also. We should do a combination of all the above option, 50-60% in separate saving account with auto sweep enable, 30-50 in arbitrage fund or liquid form, 10% in cash plus gold coin. এখানে মোটামুটি কিন্তু সব রকম এমার্জেন্সি ফান্ডসের ডিটেলসই আমরা ডিসকাস করলাম। তো এই রকম যে ভিডিও আমরা খুব বেশি এফর্ট দিয়ে আপনাদের জন্য এই ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই একবার কমেন্ট করে দিয়ে যাবেন যে দিস ইজ দ্য বেস্ট ভিডিও অন এমার্জেন্সি ফান্ডস। তাহলে কিন্তু আমাদের এই কষ্টটা সফল হবে। লাস্টে শুধু আমি দুটো টিপস দিতে চাই আপনাদের এমার্জেন্সি ফান্ডসের জন্য। ইট ইজ নট আ ওয়ান টাইম প্রসেস, শুড বি কন্টিনিউয়াসলি আপডেটেড with changing lifestyle and needs. Ideally, you should review every 1 and 2 years. Guys, এই ট্রেন্ডটা আমি 20s-এ কিন্তু খুব দেখেছি, স্পেশালি 25-26-এর পর লাইফস্টাইলে প্রতি 2 বছরে কিন্তু অনেক চেঞ্জেস হয়। Either in late 20s or early 30s need to be extra mindful of reviewing their emergency fund every 1 and 2 years. সেকেন্ড টিপস হলো, আর যদি আপনি কোনো রকমভাবে কোনো পয়েন্টে আপনার এমার্জেন্সি ফান্ড খরচ করে দিয়ে থাকেন তো আপনি ওটাকে আবার রিবিল্ড করুন অ্যাজ সুন অ্যাজ পসিবল। এমার্জেন্সি ফান্ডস কিন্তু আপনি করছেনই আপনার এমার্জেন্সি এক্সপেন্সেসের জন্য, তো হতেই পারে যে আপনি আপনার এমার্জেন্সি ফান্ড যেটা আছে ওটা খরচ করে দিলেন, কিন্তু পয়েন্ট এটাই হচ্ছে যে এমার্জেন্সি ফান্ড কিন্তু এভরি পয়েন্টেই সবার কাছে হওয়া উচিত। তো যদি ইউজ করে নিয়ে থাকেন তাহলে ওটাকে আবার বিল্ড করার জন্য ট্রাই করুন। দ্যাট ইজ ইট গাইজ। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন, আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজের সাথেও শেয়ার করে দেবেন। এইরকম অনেক ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য বেকিফায়াতি বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে একটা কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবেন। আপনাদের এই একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে। আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টিল দেন, স্টে টিউন।